আলিপুর বোমা মামলা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী বিচার প্রক্রিয়া। ঋষি অরবিন্দ এবং তার সহযোগীদের, যাদের ব্রিটিশরা চরমপন্থী হিসেবে চিহ্নিত করেছিল এবং যাদের পক্ষে আইনি লড়াই চালিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এই বোমা মামলা জড়িত যে পটভূমি অত্যন্ত কৌতূহলদীপ্ত ও গবেষণার যোগ্য। তাই আপনাদের সামনে নিয়ে এসেছি আলিপুর বোমা মামলার প্রথম পর্ব, যেখানে তুলে ধরব মুরারিপুকুর বাগানবাড়ির কথা। চলুন শুরু করা যাক। উত্তর কলকাতার মানিকতলায় অবস্থিত মুরারিপুকুর বাগানবাড়িটির বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলার বিপ্লবীদের একটি সুপরিচিত গোপন আস্তানা ছিল। বাড়িটি মূলত ঋষি অরবিন্দের পিতা কৃষ্ণধন ঘোষের মালিকাধীন ছিল। যুক্তরাজ্য থেকে ডিগ্রিপ্রাপ্ত সিভিল সার্জন কৃষ্ণধন ঘোষ দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তার সন্তানরা যেন ইংরেজি শিক্ষায় সর্বোত্তম হয়। তাই 1879 সালে তিনি তাদের ইংল্যান্ডে নিয়ে যান এবং সেন্ট পল স্কুলে ভর্তি করান। 14 বছর পর অরবিন্দ বরোদা রাজ্যের সরকারি চাকরিতে যোগ দেন এবং 1893 সালে ভারতে ফিরে আসেন। সম্পূর্ণরূপে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও অরবিন্দ নিজের জ্ঞানের সীমাবদ্ধতা অনুভব করেন এবং সংস্কৃত ও অন্যান্য আধুনিক ভারতীয় ভাষা আয়ত্ত করেন। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তিনি প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। 1906 সালে শ্রী অরবিন্দ বাংলায় আসেন। সেই সময় কংগ্রেস দলের কিছু সদস্য অসহযোগ নীতিতে বিশ্বাসী হয়ে উঠতে শুরু করেছে। ফলে জাতীয় কংগ্রেসের সামগ্রিক নরমপন্থী মানসিকতা এবং সদ্য গড়ে ওঠা জাতীয়তাবাদী চেতনার মধ্যে সংঘাত অনিবার্য হয়ে পড়েছিল। জাতীয়তাবাদী আন্দোলনের দৃঢ় সমর্থক শ্রী অরবিন্দ লিখছেন যে ব্রিটিশ শক্তির জবাব দিতে হবে শুধুমাত্র বুলেটের মাধ্যমেই। এর ফলে মুরারিপুকুর বাগানবাড়িটি তার কার্যকলাপের কেন্দ্রে পরিণত হয়। এই মিশনে অরবিন্দ প্রধান সহযোগীরা ছিলেন তার ভাই শ্রী বারিন ঘোষ এবং আরেক অগ্রগামী বিপ্লবী শ্রী হেমচন্দ্র কানুনগো দাস। হেমচন্দ্র উপলব্ধি করেছিলেন যে বোমা তৈরির জন্য প্রয়োজন কারিগরি জ্ঞান, তাই তিনি সেই জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ইউরোপ যান। এই সফরে অর্থ সংগ্রহের জন্য তিনি এমনকি কলকাতায় নিজের বাড়িটিও বিক্রি করে দিয়েছিলেন। 1906 সালের শেষের দিকে ফ্রান্সের মার্সাই বন্দরে পৌঁছানোর পর তিনি সুইজারল্যান্ড, ফ্রান্স এবং ইংল্যান্ডের বিপ্লবীদের পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং যোগাযোগের চেষ্টায় কয়েক মাস অতিবাহিত করেন। অবশেষে প্যারিসে রসায়ন পড়ার সময় তিনি একজন পৃষ্ঠপোষক খুঁজে পান। 1907 সালের জুলাই মাসে তিনি ও তার বন্ধু পাণ্ডুরাং বাপ্ট জোসেফ অ্যালবার্টের সংস্পর্শে আসেন। এই পাণ্ডুরাং বাপ্ট জোসেফ অ্যালবার্ট তিনি পরবর্তীকালে লিবার্তাদ নামে পরিচিত হন। একজন নারী নৈরাজ্যবাদীর সহায়তায় তারা পিএইচডি নামে পরিচিত এক রহস্যময় রুশ ব্যক্তির নেতৃত্বাধীন একটি দলে অন্তর্ভুক্ত হন। 1907 সালের শেষভাগে ওই দুই ভারতীয় ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সমাজতন্ত্র, সাম্যবাদ এবং পরিশেষে যে উদ্দেশ্য তারা এসেছিলেন সেই বিস্ফোরক সংক্রান্ত রসায়ন বিপ্লবী সংগঠন গড়ে তোলার বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন। হেমচন্দ্র ইউরোপ থেকে অত্যাধুনিক কারিগরি বিষয়ক নথিপত্রপূর্ণ এবং একটি ট্রাঙ্ক নিয়ে ফিরে আসেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রুশ ভাষা থেকে অনুমোদিত বোমা তৈরি পদ্ধতির ওপর লেখা 70 পৃষ্ঠার একটি নির্দেশিকা। যদিও শুরুতে অরবিন্দ ও বারিন ঘোষের দলে যোগ দেওয়ার কোনো ইচ্ছা হেমচন্দ্র কানুনগোর ছিল না, তবুও পরবর্তীকালে তিনি সহযোগিতার বিষয়ে সম্মত হন। ঘন আমবাগানের মাঝে এক নির্জন স্থানে অবস্থিত বাড়িটি বারিন ঘোষের নেতৃত্বাধীন তরুণদের দলের জন্য বোমা ও প্রাণঘাতী অস্ত্র তৈরির কাজ শুরু করার ক্ষেত্রে অত্যন্ত উপযুক্ত ছিল। বাড়ির পেছনের অংশটি ওই কাজের জন্য ব্যবহৃত হতো। অন্যদিকে সামনের ঘরগুলিতে পথচারীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে হারমোনিয়ামের সাথে আবিরাম ভক্তিগীতি গাওয়া হতো। এই তরুণরা সবাই ছিলেন নামকরা কলেজের মেধাবী ছাত্র এবং তারা জার্মান সমর বিশেষজ্ঞ ক্লজ ইউনিক্সের আর্ট অফ ওয়ার, প্ল্যাটার, দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ সক্রেটিস, গিবনের ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার, হিস্ট্রি অফ সিক্রেট সোসাইটিস এর মতো গ্রন্থগুলি গভীরভাবে অধ্যয়ন করেছিল। বোমা তৈরির পাশাপাশি তারা
অস্ত্র ও গোলাবারুদ বিশেষ করে রিভলভার সংগ্রহের সিদ্ধান্ত নেন। নানান উপায়ে এমনকি চুরি, লুটতরাজ ও বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমেও তারা এসব অস্ত্র জোগাড় করতেন। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন স্যার জগদীশচন্দ্র বসু। তরুণরা সিস্টার নিবেদিতার সহায়তা নেন। তিনি স্যার বসুর কাছে অনুরোধ জানান যাতে ওই ছেলেরা কলেজের গবেষণাগারে বোমা তৈরির পদ্ধতি শিখতে পারে। অবশেষে প্রথম দফার বোমাগুলি তৈরি হলো এবং সেগুলি কার্যকর কি না তা যাচাই করার জন্য একটি পরীক্ষামূলক প্রদর্শনের প্রয়োজন হয়ে পড়ল। আলিপুর বোমা মামলার প্রথম পর্বে আপনাদের শোনালাম কিভাবে হেমচন্দ্র দাস কানুঙ্গ কিভাবে ইউরোপে গিয়ে এবং কিভাবে বোম তৈরি করার পদ্ধতি শিখে এসেছিলেন এবং কিভাবে এই বাংলায় এসে মুরারিপুকুর বাগানবাড়িতে বসে সেগুলি তৈরি করেছিলেন। পরবর্তী পর্বে আপনাদের শোনাবো যে কিভাবে সেই বোমগুলো টেস্টিং করেছিলেন এবং কিভাবে সেই আলিপুর বোম মামলা হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।